কপিটা বিষয়ে আমি প্রথমেই সংস্কার পার্টিকে অভিনন্দন জানাই তাদের এই যে আত্মপ্রকাশে। আমি মনে করি আরও বেশি বেশি পার্টি হওয়া উচিত, আরও বেশি বেশি সেমিনার হওয়া উচিত, আরও বেশি কথা বলা উচিত, আরও বেশি কথা শোনা উচিত এবং সবগুলোকে আত্মস্থ করে একটা কিছু দাঁড় করানো উচিত। সেই বিবেচনা থেকে সংস্কার পার্টি আমাকে 2-3টা ডকুমেন্ট দিয়েছেন। একটা দিয়েছেন সভাপতি, এখন যিনি বোধহয় 10টা সভাপতি তো আমি বাকি চিনি না। এই প্রস্তাব বেশ নতুনত্ব আছে, যার পর আমি অবশ্যই কথা বলবো। 5ই আগস্টের বিজয় ও আগামীর বাংলাদেশ মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম অবসরপ্রাপ্ত উনি দিয়েছেন, এবং যে বইটা দিয়েছেন সবার উপরে মানুষত্ব ইত্যাদি বলি, সবগুলো পেপার আমার কাছে বলেছে পড়বার মতো। আমি এখানে বসে বসে সব তো পড়তে পারিনি, কিন্তু আমি একেবারেই পলিটিক্যাল একটা সাইড যেটা খুবই নেসেসারি বলে আমি মনে করি, সেই বিষয়ের উপরে আমি আমার কথা বলার চেষ্টা করব। কানে কানে অবশ্য সবার সভাপতি মেজর আমিন আহমেদ আফসারি আমাকে বলছিলেন, যেটা উনি শেষে বললেন, যে ওই বড় বড় দলগুলোর দিকে তাকাবার দরকার নাই, আমরা নিজেরা কি করতে পারি তার জন্য সব দল ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি এবং আপনি সেটাকে নেতৃত্ব দেবেন, বক্তৃতাতেও বললেন। শুনলে তো খুব ভালোই লাগে না, সবাই মিলে আমাকে নেতা মানবেন, এর চাইতে প্রীত হবার বিষয় কি হতে পারে। বাট কতগুলো রিয়ালিটির কথা আমি বলবো। আমাদের দেশের রাজনীতি যে বারে বারে খাবি খাচ্ছে, বারে বারে উঠতে উঠতে আবার পড়ে যাচ্ছে, এগুলোর কারণ কি? যেমন ধরেন, যতই আপনারা বলেন না কেন, আমরা এখন আছি 20 জানুয়ারি আসাদ দিবসে, আমরা চাইলেও 5 আগস্টে তো ফিরে যেতে পারবো না। আমি খুবই হাপিত্তাস করতে দেখছি, বিশেষ করে যারা শিক্ষার্থী এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা বলতে চান তাদের ভুল হয়েছে, শুরুতেই একটা বিপ্লবী সরকার করা দরকার ছিল। ঠিক তো বলছেন, তো এখন করেন, পারবেন? চেষ্টা করব। পারবেন না, দাবি উঠাবো, চেষ্টা করবেন। এখন ধরেন আপনি যদি বলেন ঠিক আছে, কি অসুবিধা, আমি 5 তলা থেকে নিচে লাফ দেব, আরে ভাই হাত পা তো ভাঙবে। চেষ্টা করব না, আমি ওই চেষ্টা করব না, কারণ আমি ডেফিনেটলি হাত পা ভাঙবে, তো ওই চেষ্টা করব কেন? আমি বরঞ্চ ওরকম কিছু দেখবো যে নেমে যাবার আরো দ্রুত কোনো পদ্ধতি আছে কিনা, যদি সত্যি আমার নামাটা জরুরি হয়। রিয়েলিটি হচ্ছে, বলেন, যদি আমরা আজ বিপ্লবী সরকার গঠন করতে পারি, তাহলে 5 তারিখে পারলাম না কেন? আমরা কি খুবই ভালো করে ওই যেটা কুলদীপ নায়ার খুব সুন্দর সুন্দর কলাম লেখেন, ইন্ডিয়ান জার্নালিস্ট, উনি লিখতেন বিটুইন দ্য লাইন্স, তো আমরা বিটুইন দ্য লাইন্স কি পড়েছি? কিরকম করে 5 আগস্ট সম্ভব হলো? আমরা 15 বছর ধরে আন্দোলন করেছি, সবগুলো রাজনৈতিক দল, এবং আমরা প্রায় বিজয়ের কাছাকাছি গেছি। কি বিশাল বিশাল এক একটা সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানুষ নদী সাঁতরে শীতের মধ্যে জ্বরে কাঁপতে কাঁপতে অনেক দূর পায়ে হেঁটে এসে এসে এক একটা বিশাল সমাবেশ, এক একটা সমাবেশ নিজেই এক একটা অভ্যুত্থানের মতো এরকম তৈরি করেছিলেন। তারপরে কিন্তু সেই আন্দোলনে সরকার যায়নি। 28 অক্টোবর ঢাকায় তারা যে সমাবেশ ডেকেছিল, সে তো এপার ওপার দেখা যাচ্ছিল না। ওই এতগুলো মানুষ একসাথে যদি ঘুরে দাঁড়ায়, তাহলে সরকার থাকবার কথা না, কিন্তু কয়েকটা টিয়ার গ্যাস মারবার পরে পুরো এলাকা সাফ হয়ে গেল। এর থেকে আপনি কি বুঝতে পারছেন? এটা অসম্ভবই ছিল। আমার মনে আছে, আমরা লিয়াজো কমিটির বৈঠকে বসেছি, আমাদের সঙ্গে যতগুলো দল ছিলেন একসাথে আমরা 42টার মতো যুগপৎ আন্দোলন করছিলাম। তাদের কয়েকটা লিয়াজো কমিটি ছিল। প্রধান দল হিসেবে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, এজন্যই প্রধান দল, তারা তাদের স্ট্যান্ডিং কমিটির ধরেন 1 জন 2 জন 3 জনকে দিয়ে 3টা লিয়াজো কমিটি মেনটেন করতেন।
কথা বলতেন, তাদের সাথে মত বিনিময় করে একটা সমন্বয় করবার চেষ্টা করতেন। তো আমাদের সাথে যারা কথা বলেছেন তারা আগেই কথা বলেছেন, আমরা 28 তারিখে যে বসবো, এই যে আমাদের অবস্থান ধর্মঘট বা যাই বলেন, তারপরে কি প্রোগ্রাম দিতে পারি। আমি বা আমার সাথে যারা যারা ছিলেন তারা সবাই মিলে বললাম, এখন একটা সময় হয়েছে, হয় তুমি না হলে আমি, এটা বলবার, এবং তুমি বা আমির জন্য যা মূল্য দিতে হয় সে মূল্য দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করবার। অনেস্টলি বললে এটা আপনারা পারেন, বিএনপি পারে, আমি তো পারি না, আমার দলে অত লোক নাই। আমরা সব কটা দল মিলেও যদি করি অতগুলো লোক হবে না। তখন বিএনপির সামনে বিষয় আসলো কি, আমরা যদি সেরকম কিছু করতে যাইও তাহলে তো অনেক মানুষের ক্ষয় হবে, ওরা গুলি চালাবে, মানুষ হত্যা করবে, সেটা কি করব। নাও ইজ দ্য কোয়েশ্চেন, কতগুলো মানুষ মারা যাবে যা জানি না। আমি বা আপনি দলের বা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, আমি বা আপনি দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নেব কিনা যে যাই মানুষ মারা যাক বা যাই হোক, দায়িত্ব আমার, কারণ আমাকে আন্দোলন বিজয়ী করতে হলে এই কাজটা করতে হবে। অনেস্টলি বলি, আমি কয়েকটা জায়গাতে এই কথা বলেছি, বিএনপির নেতারা আমার কথা শুনে খুব মন খুশি করেছেন, তারা আবার একটা ফাঁপড়েও আছে। বহু জায়গায় তাদের দলের নেতাকর্মী মনে করে মাহমুদুর রহমান মান্না আমাদের জন্য যত বলিষ্ঠ কথা বলেছে, আমার পার্টির নেতারাও এরকম বলতে পারে নাই। কাজে উনি যখন বলছেন তখন এটা ভাববার বিষয়। একদম সিম্পল কথা হচ্ছে, সবচাইতে বড় দল, এত অসাধারণ জনপ্রিয়তা কেবলমাত্র পুতু পুতু করবার কারণে আন্দোলনের মূল লাইন থেকে ছিটকে সাইড লাইনে চলে গেছেন। ছাত্ররা ওই চ্যালেঞ্জটা নিয়েছে, এবং সেই চ্যালেঞ্জ দিয়ে যেরকম মানুষ জান লড়িয়ে দিয়েছে, শুধু ছাত্ররা, সমস্ত মানুষ। ওই যে যখন আর্মি চিফকে ডেকে শেখ হাসিনা বলেছিলেন, বা এয়ারফোর্সের চিফকে ডেকে বলেছিলেন গুলি করতে থাকো, মানুষ মারতে থাকো, কিছু যায় আসে না, আমি ক্ষমতা থেকে সরব না। ওরা তখন বলেছিলেন আর এটা সম্ভব হবে না প্রধানমন্ত্রী, কারণ একটা মরে তো 4টা দাঁড়ায়, একটা মরে তো 10টা দাঁড়ায়, কটা পারবেন আপনি, এই কাজ করা যাবে না। এবং এতেই তো তাদের পতন হলো। সেই সময় কি তারা ভাবতে পেরেছিলেন যে এরপরে কিরকম সরকার করতে হবে? 5 তারিখ দুপুরবেলা আমি ফোন পেয়েছি, আমাকে বলা হয়েছে সেনাপতি, যিনি প্রধান সেনাপতি আমাদের দেশের, তিনি ডাকছেন সবাইকে কথা বলবেন। আমি গেছি, কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে মানুষ আমাকে দেখে আর হই হই করে। শুধু 2 নম্বর গুলশান থেকে ওই জাহাঙ্গীর গেট যেতে যেতে আবার 3 ঘন্টা লেগেছে। আমি গিয়ে মিটিং পাইনি। পরে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন, এখনো খুঁজে পাবেন ইউটিউবের মধ্যে, আসিফ নজরুল বলেছেন, তাকে যারা যারা দায়ী করেছেন যে উনি কি করেছেন, তখন উনি বলেছেন আমরা যারা বসেছিলাম তাদের কারো মাথার মধ্যে একটি বিপ্লবী সরকার ছিল না। থাকলে তো বলতো। যেদিন শপথ দেওয়া হচ্ছে সেই শপথ অনুষ্ঠানে আমি ছিলাম, মানে সন্ধ্যার দিকে তো আমরা গেছি বঙ্গভবনে, কথা বলেছি, সেইখানে কিরকম করে সরকার হবে তার প্রস্তাব আমরা কেউ দিতে পারিনি ঠিক মতো, আমার নিজের মাথাও ছিল না। আর একটা কথা বলি, খোলা মনেই বলি, 5 তারিখ সকালেও আমাকে 2-3 জন ফোন করেছেন, ভাই কিছু হবে, সত্যি সত্যি কি হবে, এই যে ছেলেরা এইভাবে জীবন দিচ্ছে। আমি রাজনীতি করি তো, মানুষকে সব সময় চাঙ্গা রাখতে হবে, মানুষকে উৎসাহিত রাখতে হবে। আমি বলেছি নিশ্চয়ই হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ন্যায়ের সঙ্গে তো আমরা একদিন জিতবো, কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে কয়দিনে জিতবো, কবে, এইভাবে অকাতরে জীবনদান, এ কি সোজা কথা নাকি? এটা জেতা যাবেই। আমি নিজে অতখানি দৃঢ় নই, হয়তো আরো কেউ আছেন আরো দৃঢ় ছিলেন আমার চাইতে, আমি অতখানি ছিলাম না। আর ছিলাম না বলে বলতে পারিনি, সেই জন্যে আমার মাথার মধ্যে এটাও ছিল না যে যদি সরকারটা চলে যায়, কারণ সরকার যে যাবেই 2-1 দিনের মধ্যে তা তো বুঝতে পারছি না, যদি সরকার চলে যায় তাহলে আসবে কে, সেই ধারণা আমার মাথায় ছিল না, এবং আমি আপনাদের কাছে বলি কারো মাথায় ছিল না। যদি থাকতো তাহলে যখন প্রধান সেনাপতি ডাকলেন তখনই তো বলতে পারতেন এইভাবে একটা সরকার করেন। শপথ দেওয়ার দিনে দেখলাম রাজনৈতিক চিন্তক যিনি আছেন ফরহাদ মাজার, আর অনেক বিষয় তার সাথে আবার দ্বিমত আছে, কিন্তু উনি নাকি বলেছেন এই শপথ হওয়া উচিত শহীদ মিনারে, এবং শপথ গ্রহণ করাবেন যিনি, তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, একটা দিন মজুর সাধারণ মানুষ হোক, কারণ এটা একটা বিপ্লবী সরকার।
ওনাকে আমি অনেক ধন্যবাদ দিই, কিন্তু ওনার স্ত্রী তো ওনার কথা শুনি নাই, সে তো শপথ দিয়েছে। না উনি ভালো করেছেন না খারাপ করছে তা কিন্তু আমি বলছি না, আমি সমালোচনাও করছি না তার। মানে হাজব্যান্ড বললেই স্বামীদের জি হুজুর করে সেটাই মানতে হবে, এরকম তো আমরা গণতন্ত্রের চর্চা করছি না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। কাজেই উনি যেটা করেছেন ওনার বিবেচনায় ঠিক, কিন্তু এটাই হচ্ছে বাস্তব যে তখন এমনকি ফরহাদ মাজারের সবচেয়ে প্রিয় যে মানুষটা, তিনিও মনে করেননি যে এটা একটা বিপ্লবী সরকার, একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবী সরকার করা দরকার। এই জন্য আমি আবার বলছি, আচ্ছা বলেন তো কি রকম করে কনস্টিটিউশনের কাছে, চিফ জাস্টিসের কাছে আমরা রেফারেন্স চাইলাম, কার পরামর্শে? সরকারটা হলো কিভাবে? এটা বেআইনি সরকার নাকি? আমাদের বিশেষ একটা ক্রাইসিসে আমরা কেবল সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাইতে পারি? বলেন এখন কি করা দরকার? যারা তখন ছিলেন কর্ণধার হিসেবে, প্রেসিডেন্ট বলেন যার বলেন, তারা জিজ্ঞেস করেছেন সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট বলেছে এইভাবে আপনি গভর্নমেন্ট করতে পারেন, এবং সেই গভর্নমেন্টটা হয়েছে। দ্যাট ইজ আ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তাই তো? এটা বিপ্লবী সরকার নয়। এই যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হলো, সেটা কে করতে বললো? এই বুদ্ধি পরামর্শ কে দিল? ডক্টর ইউনূস তার পক্ষে ছিলেন না? যদি বিপক্ষে থাকতেন তাহলে সরকার হতে পারত? ডক্টর ইউনূসকে আপনারা কেউ তাকে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন, যতদূর পর্যন্ত জানেন, উনি একটা বিপ্লবের চিন্তা নিয়ে বাংলাদেশে কাজকর্ম করেছেন বলে মনে করেন? তো হি ওয়েন্ট ডেমোক্রেটিক্যালি, অ্যাবসলিউটলি। উনি মনে করেছেন গণতন্ত্র যদ্দূর বলবে তদ্দূরই করতে হবে। আর ডক্টর ইউনূসের যদি বুদ্ধি পরামর্শ করবার জন্য আরো কোনো জায়গা থেকে, সেখান থেকেও নিশ্চয়ই বুদ্ধি পরামর্শ নিয়েছেন, তারাও বলেছে তুমি গণতান্ত্রিকভাবেই যাও। এই জন্যে এইরকম একটা সরকার হয়েছে, এবং সেটাও একটা ৯-৬ মার্কা সরকার। চুপ্পু তার প্রেসিডেন্ট আছে, উনি তার প্রধান উপদেষ্টা, মানে অদ্ভুত একটা জগখিচুড়ি করে আমরা যাত্রা শুরু করেছি। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু এটাই রিয়েলিটি ছিল। এবং আজকে বলছি, আপনারা চাইবেন, এই ছাত্ররা, এই শিক্ষার্থীরা বলছে না তারা এগুলো বাদ দিতে চায়? ৩ জন উপদেষ্টা নিয়ে করেছিল, হুলস্থুল লাগিয়ে দিয়েছিল না? কিছু করতে পেরেছে? রাষ্ট্রপতিকে সরাবার জন্য আন্দোলন শুরু করেছিল না? রীতিমতো ডেমনস্ট্রেশন পেরেছে? পারে নেই। আপনারা করবেন, সরকারি করবেন নাকি কাল থেকে একটা আন্দোলন করার জন্য, যে বিপ্লবী সরকার করা হোক, আগামী 1 মাসের মধ্যে করে জিততে পারবেন? যদি না পারেন তখন সবাই ভাববে যে অহৈতুক কাজকর্ম করে। মানুষ কিন্তু বড় বিচিত্র জিনিস, মানুষের চাইতে বিচিত্র কিছু নাই, কারণ হিউম্যান ব্রেইন ইজ দি মোস্ট ডেভেলপড থিং, তাই তো? মানুষের মস্তিষ্কের মতো এত উন্নত বস্তু আর কিছু নাই, আর সেজন্যই সেটা সবচেয়ে জটিল। মানে আপনার ডেভেলপমেন্টের প্রসেসটাই হচ্ছে ফ্রম সিম্পল টু ডিফিকাল্ট থিং, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স থিং, এটাই হয়। যত উন্নত জিনিস হবে তত তার অনেকগুলো জটিল প্রক্রিয়াকে নিজের অন্তর্গত করবার মতো শক্তি থাকতে হয়, তাহলে সেটা হতে পারে না। অতএব মানুষও যখন মনে করবে আপনি তো ভালো আছেন, যেমন আমি প্রথম ইলেকশনে দাঁড়িয়েছি, আমি বক্তৃতা করি টিভিতে, আমাকে মাঝে মাঝে দেখায়, লোকজন শোনে আমার এলাকাতে প্রথমবার ভোটের সময়, তুমি শুনে ভাবে বাবা এই এত বড় একটা নেতা কোথায় ছিল একদিন। আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে আপনাকে তো বুঝছি আপনি একটা যোগ্য লোক, কিন্তু আপনাকে ভোট দিলে লাভ কি? আপনি গভর্নমেন্ট বানাতে পারবেন? গভর্নমেন্ট বানাবো কেমন, আমার তো অত মেজর এমপি তো হবে না, আবার দল তো নতুন। হয়তো আমি গভর্নমেন্টে যদি বানাতে না পারি, তা গভর্নমেন্টের ভোট। খেয়াল করেন, গ্রামের লোক আমাকে বলছে তো গভর্নমেন্টের ভোট, তা আপনাকে ভোট দিয়ে আবার কি লাভ? আপনি তো গভর্নমেন্ট বানাতে পারবেন না। এই যে একটা মানুষের সাধারণ জ্ঞান মানে অসাধারণ, যে জ্ঞান আমরা সবাই আনতে পারি না, আমাদের বুঝতে অসুবিধা হয়। আমি সেই কারণে বলছি, আজকে মানুষের কাছে এই সংকট দায়ী, কিন্তু এটা কি বিপ্লবী সরকার না গণতান্ত্রিক সরকার, কোন পথে যাবে? যেরকম করে বললেন, সংকট তার জিনিসপত্রের দাম কমে না, সংকট তার ইকোনমিক্স মানে হচ্ছে এভরিডে বিজনেস অফ লাইফ, সেই দৈনন্দিন জীবনযাপনে তার বড় কষ্ট হয়, সে এটার পরিবর্তন চায়। সে কনস্টিটিউশনে কি কি পরিবর্তন আনছেন, তাতে কত গণতন্ত্র হচ্ছে, আমি কত কথা বলবার অধিকার পেলাম, আমার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কতখানি স্বীকৃত হলো, এগুলো নিয়ে মানুষ বোঝেও না, ভাবেও না। তো সেই মানুষকে নিয়ে কী করবেন? এখন কি করবেন? আচ্ছা কি হবে বলেন তো? এইরকমই যদি চলতে থাকে তাহলে ইলেকশন হবে তো, ইলেকশন না হলে মার্শাল ল হতে হবে। আমরা দেখেও মার্শাল লর পক্ষে রই।
ইলেকশনই হতে হবে। যদি ইলেকশন হয় তাহলে কি হবে বলেন তো? ভাবতে পারেন? না ভাবতে পারেন কি আছে? পৃথিবী থেকে সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব চলে গেছে, সারা পৃথিবী এখন আমেরিকার কর্তৃত্বে, তাই তো? আওয়ামী লীগ চলে গেছে, এখন রাজনীতিক কর্তৃত্ব হচ্ছে বিএনপির। ভালো লাগুক খারাপ লাগুক, আপনার এলাকার হাটটাও দখল করেছে, আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে, যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে, চাঁদা না দিলে থাকতে পারবেন সেই পরিস্থিতি করেছে। কিছু করতে পারছেন? কমপ্লেন করবার কেউ আছে? এই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে পারছেন? কমপ্লেন করলে গভর্নমেন্ট শুনছে? চাকরির ক্ষেত্রে, ইউনিভার্সিটি ভিসি নিয়োগের ক্ষেত্রে, কলেজের প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে কোনো জায়গায় আপনার রিকোয়েস্ট থাকছে? কিন্তু ওরা যখন বলছে সেটা থাকছে। আর অফিসারগুলো কি করছে, পুলিশগুলো কি করছে, তারা দেখছে যে এখন যদি ওদের সাথে ঝগড়া করি 1 বছর পরে ভোট হলে ওরাই তো জিতবে, তখন তো আমার চাকরি থাকবে না। অতএব বিউরোক্রেসি বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সবাই তার ওইখানে ধর্ণা দিচ্ছে, তার কথা শুনছে। এটা কি বাস্তব? আমি কি ভুল বলছি? যদি এই রকমই হয় তাহলে বোঝেন আপনার সামনে আরো বড় একটা দায়িত্ব আছে, এবং সেই বড় দায়িত্বের কথা ভেবে মেজর আফসারি যত বড় কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ দিই, কিন্তু ভাববার আগে, বলবার আগে ভাবেন আপনি কি এভারেস্ট থেকে লাফ দিয়ে নিচে পড়ে হাত পা ভাঙতে চাচ্ছেন, নাকি আপনি এমন লাভ দিতে চান যাতে দাঁড়াতে পারেন এবং প্রতিবাদ করতে পারেন। আমি আমার এলাকার কথা বলি, আমার বাড়ি বগুড়া, শিবগঞ্জ, আপনাদের জানা নাম, আপনারা পারলে কেউ গিয়ে খোঁজ দেবেন, মানুষের সাথে কথা বলবেন, প্রত্যেকটা মানুষ বলবে আমি সবচাইতে ভালো ক্যান্ডিডেট, সবচাইতে যোগ্য ক্যান্ডিডেট, আমি জিতবো। মনে করেন ভালো মানুষ দেখেই লোকে ভোট দেয়? ওই যে একবার তারা বলে দিল যে আপনাকে ভোট দিলে কি লাভ, আপনি জিতলে তো একলা একলা, সরকার তো গঠন করতে পারবেন না, তাহলে ওর লাভ কি? মানুষ তো সব দিকই দেখবে। রাজনীতি নিশ্চয়ই সবচেয়ে মহত্তম, আমি বলবো মহত্তম পেশা। মানুষের কল্যাণ করবার জন্য রাজনীতির চাইতে ভালো জিনিসটাই। এই যে দেখেন 5 আগস্টের আগেই সব জায়গাতে খুবই পপুলার ছিল আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ, চলছিল না সবার মধ্যে। 5-এর পরেই দেখেন সমস্ত পটটা বদলে গেছে। এখন সবাই বলে এই গভর্নমেন্ট চালাবে কেন, এর মধ্যে তো পলিটিক্সের লোকই নেই, তো বোঝে না রাজনীতি, দেশ কিভাবে চালাবে। তার মানে এখন সবার পলিটিক্সের প্রতি ভক্তি শ্রদ্ধা আসছে। নিশ্চিতভাবে এখন আরও বেশি করে চর্চা করতে হবে, যাদের যাদের সেইটুকু সাহস আছে বলতে পারবেন, সরাসরি দাঁড়িয়ে বলতে হবে আমি যদি সংস্কার করতে চাই, সংস্কার মানে হচ্ছে একটা গুণগত পরিবর্তন তো হতে হবে। সংস্কার মানে আমার আইজি সাহেব পালিয়ে গেছে, ওইখানে একটা আইজি বসিয়ে দিলাম, সেটা সংস্কার দেখি। একটা ডিআইজিকে বাদ দিয়ে আর একটা ডিআইজি বসিয়ে দিলাম, সেটার নাম তো সংস্কার নয়। আপনি পুলিশ ব্যবস্থার সংস্কার চান, একটা পুলিশ সিস্টেম হবে, বাহিনী দাঁড়াবে যারা জনগণের মুখী হবে, যারা গণতন্ত্রের পক্ষে হবে, যারা দেশপ্রেমিক হবে। পুলিশ প্রশাসনের সংস্কার করবেন, আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমলাতন্ত্রের সংস্কার করবেন। সমস্ত সংস্কারের মধ্যে গুণগত একটা রূপান্তর থাকতে হবে। তাই যদি থাকে তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সংস্কার হবে না কেন? কিন্তু পলিটিক্যাল পার্টি এই কথা কে বলবে বলেন? আমি বললাম, বলবার পরে বিএনপি মনে করবে দূর, ওকে জোটের মধ্যেই রাখবো না, নমিনেশনই দেবো না। আমি তো মনে মনে খুব শক্ত আছি, আফসারি ভাইয়ের সাথে আছি, ভাই আমি আপনার সাথেই থাকবো। আমার পার্টির বাকি লোকগুলো বলবে দূর, মান্না ভাইয়ের সাথে থেকে লাভ কি, উনি তো নমিনেশনই পাবে না, ওরা তো বিএনপির সাথে রাখছে না, তার তো ক্ষমতায় যেতে পারবো না, তখন কি হবে? এইটা একটা হচ্ছে যে হোল স্ট্রাগলের আপনার সাইড, যেটা ভাবতে হবে। বিপ্লব মানে কেবলমাত্র আবেগ নয়, বিপ্লব মানে গরম গরম বক্তৃতা করা নয়, বিপ্লব বা গুণগত পরিবর্তন মানে কেবল আপনার আকাঙ্ক্ষা নয়। যে সুকান্ত লিখেছিলেন না, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। তো বিপ্লবের স্পন্দন বুকের মধ্যে থাকলে তো মনে হবে, কিন্তু স্পন্দনটা যখন থেমে যাবে তখন আপনি পাবলিক, কেউ জিজ্ঞাসা করে না। এই কারণে আজকের দিনে খুব সুস্পষ্টভাবে আমি মনে করি কতগুলো টার্গেট ঠিক করে কাজ করা উচিত। আচ্ছা, কেউ আপনারা এরকম করে ভেবেছেন এইবারের এই অভ্যুত্থানে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারা? না, সবাইকে আলাদা আলাদা করে আমি জিজ্ঞেস করছি যে তারা, কিন্তু আমি বলছি ভেবেছেন কি না?
স্বয়ং জি জামাতে ইসলাম। ইজ ই রাইট? বিএনপি আমার মনে হয়। দেখেন 5 তারিখে বৈঠকের পরে প্রধান সেনাপতি বললেন কারা কারা যোগ দিয়েছিল, অনেকের নাম বললেন, অনেকের নাম বললেন না। সবার আগে জামাতে ইসলামের নাম বলেছেন, তাও 2 বার। জি 28 তারিখে যখন ওইখানে টিয়ার গ্যাস মেরে সব ছত্রখান করে দেওয়া হয়েছে, আমি বলছি তারপর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম। আমরা মানে গণতন্ত্র মঞ্চ, পত্র পত্রিকাগুলো তার সাক্ষী। বিএনপির নেতাদের খুঁজে পাই নাই, জামাত ইসলামও ছিল না, কেউ ছিল না, কিন্তু ওরা এসে এইভাবে তাদেরকে জি ওনারও ছিলেন, লেবার পার্টিও ছিল। এই যে যারা যারা ছিলাম আমরা, তাদের তো নামই নাই, এখন ফুটটাও পাবেন না। যারা এই জিনিসটা তৈরি করছে তারা এরকম করেই সামনে এনে দিল। এখন আমি বলছি পরিবর্তনের জন্য মানুষের কাছে এই কথা সরাসরি বলে দাঁড়াবার মতো শক্তি তুলতে হবে। এই কারণেই কিন্তু আমি আপনাদের আজকের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি জানি না আপনারা প্রক্রিয়াগতভাবে কতখানি নিজেদের কারো সিদ্ধ করবার চেষ্টা করছেন। আমি জানি না আপনারা সবাইকে এমব্রেস করবার জন্য কতখানি নিজেদেরকে অ্যাকোমোডেটিভ করতে পেরেছেন। খেয়াল করবেন, রাজনীতি ইজ বেসিক্যালি আ ট্যাকটিক্স অফ অ্যাকোমোডেশন। এরকম নয় আপনার মতে যার সাথে মিলে না সেই লোকের সাথে আপনি থাকবেন না। তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি মানেই তো রুল অফ মাইনরিটি। আলটিমেটলি যদি 5টা-7টা পার্টি ওই একটা পার্টি মেজরিটি হয়, কিন্তু সেই পার্টি মোর দেন 50% পাই, সেরকম তো না। এই কারণে আপনি যত অ্যাকোমোডেটিভ হতে পারবেন, তারপরে তত বেশি আপনি ক্ষমতায় থাকতে পারবেন। সেই কথাই আমি আপনাদের বলছি, এটা ভাবেন কীরকম করে করা যাবে। বাকিদের অনেকের সাথে অনেক কিছু মিলবে না, সব কিছু মিলবে নাকি? আপনি রাষ্ট্রধর্ম রাখতে চান, তাই তো? আমি মনে করি রাষ্ট্রে কোনো ধর্ম থাকার দরকার নেই। আমি আর আপনি একসাথে হতে পারবো? ভেবে দেখেন। আপনি মনে করেন ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হওয়া উচিত, আমি মনে করি সেকুলার পলিটিক্স হওয়া উচিত দেশের মধ্যে। আমি আর আপনি একসাথে হতে পারবো? হওয়ার কোনো জায়গা আছে? অনেকগুলো প্রশ্ন এখন সমগ্র জাতির সামনে। যদি বৃহত্তর ঐক্য করতে চান এবং যদি মনে করেন একটা ন্যায্যতার শাসন আনবেন, একটা ন্যায়ের শাসন আনবেন, একটা সুখী দেশ করবেন, একটা বাসযোগ্য দেশ করবেন, যেই দেশ নিয়ে নিজে গর্ব করতে পারেন, তাহলে এই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে। কোনো সন্দেহ নাই এই পুরো জিনিসটা গড়বার দায়িত্বে এখন আছেন এই অন্তর্বর্তী সরকার। এবং মেজর আফসার এটা খুব চমৎকার বলেছেন, এইটা কোনোভাবেই একটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা একটা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার মানে কি? এই সরকার থেকে ওই সরকারে যেতে যে সময় লাগে, তার মধ্যের সময়টাতে তো এই সময় আপনার যত কাজ আছে আপনি সবই করতে পারেন। আবার বলি আমি, এই সময়ের মধ্যে আপনার সামনে যত দায়িত্ব আসে সবই করতে পারেন। বিরাট একটা বন্যা আসে, সেটা মোকাবেলা করবেন। আপনারা পাশের দেশ যদি আপনার হামলা করে, তার মোকাবেলা করবেন। আপনারা যদি দেশে দুর্ভিক্ষ লাগার পরিস্থিতি হয়, তাহলে আপনি তার জন্য জরুরি অবস্থা জারি করে এই পরিস্থিতি সামাল দেবার জন্য সব দায়িত্বই পালন করতে পারেন। তখন আপনাকে কেউ বলতে পারবে না আপনি তো অন্তর্বর্তী সরকার, আপনি করেন কেন? সরকার তো ওইটাই, আর তো সরকার নাই। অতএব যখন সংস্কারের প্রশ্ন আসছে, তখনও সংস্কার সম্পর্কে তারা স্পষ্ট করে বলতে হবে তারা কি করতে চান। আমার তো মাঝে মাঝে বুঝতেই অসুবিধা হয় সরকারটা আসলে কোনটা। কেন এই সরকারকে আনলোকে? ডক্টর ইউনূস নিজেই বলেছেন ওরাই আমার নিয়োগকর্তা, বলেছেন না? ওরাই এখন সরকারের বিরোধিতা করে মাঠে নামছে, সরকার মানে না। আমি কার পক্ষে? আমি কারো পক্ষে বলছি না, আমি আপনাদেরকে সত্যটা বোঝার জন্য বলছি। এই যে এখন তারা একটা বলছে না প্রোক্লামেশন, কি প্রোক্লামেশন? প্রোক্লামেশন মানে কি? বাংলা করেন প্রজ্ঞাপন, বাংলা করেন ঘোষণা, বা যেরকম করেই বলেন, এটা একটা ঘোষণাতে যেমন সামরিক আইনের ঘোষণা আসে না, এই রকম প্রোক্লামেশন আপনি দেবেন কখন? যখন একটা জিনিস ভাঙছে, পুরনো জিনিস ছেড়ে দিচ্ছেন, বলবেন এই এই জিনিস চলবে না, আর নতুন নতুন প্রজ্ঞাপন দেবেন এই এই জিনিস চলবে। যখন ভেঙেছে তখন চুপচাপ ছিলেন, বোঝেনই নাই। এতদিন পরে বুঝেছেন, কিন্তু মানুষ তো বুঝতে পারছে না। এখন তারা এটা করতে চাচ্ছেন এবং সেইটা নিয়ে সরকার একটা বলে,
তারা আর একটা বলে। এরপরে সরকার সবশেষে কি বলেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলে একমত হয়ে আমরা প্রজ্ঞাপন দেওয়ার চেষ্টা করব। সব দল একমত হবে? হবে? সবাই বোঝে, ডক্টর ইউনূস বোঝেন না? ডক্টর ইউনূসকে যখন জিজ্ঞেস করেছে সবাই যদি একমত না হয়, উনি বলেছেন যদ্দূর হবে তদ্দূর দিয়ে আমি চলে যাব। মানে তদ্দূর এগ্রি করে ভোট দিয়ে আমি চলে যাব। উনি যেদিন প্যারিস থেকে আসলেন এয়ারপোর্টে সবাই কি কি জিজ্ঞেস করছিল, একসময় বিরক্ত হয়ে বলেছেন যদি আমার কথা না শোনেন তাহলে আমি কিন্তু আবার ফেরত চলে যাব। তার মানে কি, দ্য ম্যান হ্যাজ নো স্টেক। আই এম সরি, উনি আমার টিচার ছিলেন সরাসরি, আমি তাকে সম্মান করি, অসম্মান করছি না, কিন্তু এটা তো পলিটিক্স। এটা ছাত্র শিক্ষকের সম্পর্ক নয়, এটা প্রেম ভালোবাসার সম্পর্ক নয়, এটা বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক নয়। এটা খুবই নিরেট একটা জিনিস, পুরা দেশের 20 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত যার উপরে, এবং তার উপরে ভিত্তি করে আপনাকে সেই রকম করেই বলতে হবে সংস্কারের ব্যাপারটা তাহলে কি হবে। উনি যা বলছেন তাতে এই দেশে কোনো সংস্কার হওয়া সম্ভব কি এখন তো সেই প্রশ্নই মাঝে মাঝে জাগে। কোন ব্যাপারে ঐক্যমত হবে বলেন তো? বিএনপি কি বলেছে, তোমার কনস্টিটিউশনে হাত দেওয়ার কোনো ক্ষমতাই নাই, কনস্টিটিউশনে হাত দেবে কেবলমাত্র নির্বাচিত সংসদ, এবং বলছে যতগুলো প্রস্তাব আসবে সংস্কারের, যতগুলো প্রস্তাব সেটা ওই কমিশনগুলোই দিক, সেটা সংস্কার পার্টি দিক, অসংস্কার পার্টি দিক, যারাই দিক, সমস্ত প্রস্তাব একসাথে আসবে যাতে সংসদের কাছে আলাপ আলোচনার ভিত্তিতে যেতে ঐক্যমত হবে, বা সংসদ যেটা পাশ করবে সেটাই সংসদ হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি প্রেসিডেন্ট বদলাতে চেয়েছেন, বিএনপি গিয়ে বলেছে যে সংবিধানের বাইরে এটা আপনি করতে পারেন না, করতে পারেননি তো। এখন পর্যন্ত বিএনপি যেই ব্যাপারে আপত্তি করেছে সরকার সেই ব্যাপারে কোনো কাজ করতে পেরেছে? অথচ এক একটা বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে, এক একটা বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে, সমস্ত শিক্ষা ব্যবস্থা দখল হয়ে গেছে, সরকার তো কিছুই করতে পারে নাই। তার মানে কি সরকারের কোনো ক্ষমতা নাই? একজন ব্রিগেডিয়ার জেনারেল আটকে ছিলেন দীর্ঘদিন, খুব সিম্প্যাথি আছে তার প্রতি আমার, তিনি বেরিয়ে বলেছিলেন জাতীয় সঙ্গীত বদলাতে হবে, মনে আছে আপনাদের? উনি বলবার কয়েকদিনের মধ্যে যখন বিতর্ক শুরু হয়েছে তখন অন্তর্বর্তী সরকার বললেন এই বিতর্ক আমাদের কাছে এখন চাই না, আমরা অনভিপ্রেত। তারপর দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে। ডক্টর ইউনূসের বা এই সরকারের বোঝা উচিত ছিল যে দে আর দি গভর্নমেন্ট, যেভাবেই হোক তাদের কথা না শুনে আমাদের উপায় নেই। না শুনে কেউ যদি ভায়োলেট করতে চায়, আচ্ছা আমি এরকম কথা বলতে পারি নাকি, আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর ধরে কিছুই করতে পারেন নাই, আর ডক্টর ইউনূস এত পপুলার গভর্নমেন্ট, তার বিরুদ্ধে গরম দেখালে কিছু করে ফেলতে পারবেন? পারতেন না। কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কি চাই এবং তার জন্য আমাদের অঙ্গীকার কতখানি। এখন বিতর্ক শুরু হয়েছে আগে সংস্কার নাকি আগে বিপ্লব, কি বলে নির্বাচন। এগুলো তো একটা ফালতু বিতর্ক। সংস্কারের কোনো সীমা পরিসীমা আছে নাকি? কোথা থেকে সংস্কার শুরু? আমাদের মানব সভ্যতার যাত্রা যেদিন থেকে সেদিন থেকেই সংস্কার চলছে, এবং মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন সংস্কার চলবে। তো আমাদেরও দেশ ভালো করবার জন্য কতদূর ভালো তার কোনো ডেফিনেশন হতে পারে? যেহেতু হতে পারে না, অতএব আপনাকে তো অপেক্ষা করতে হবে, অথবা আপনাকে ফিক্স করতে হবে এই বিষয়টা আমি ঠিক করতে চাই। আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই এখন, কারণ আপনি তো দাম কমাতে পারবেন না, আপনি পুলিশ ঠিক করতে পারবেন না, ছিনতাই লুটপাট শুরু হয়ে গেছে না, কিছু করতে পারেননি তারা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই, কোনো জায়গা পারছেন না, যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো। না হলে সমস্যা হচ্ছে এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয়, এবং মানুষ যদি রাস্তায় নেমে যায়, কোনোদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনবো না, এত দ্রব্যমূল্য বাড়লে তোমাকে দরকার কি, তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব, অকুল সমুদ্রে পড়বো। কি ঠিক করবো আমরা? কিভাবে আর একটা গভর্নমেন্ট আসবে? মার্শাল ছাড়া গতি থাকবে না। জেনারেল ওয়াকারকে ধন্যবাদ দেবো, ভালো বলবো খারাপ বলবো কি বলবো জানি না, কিন্তু এটা ঠিক এই পর্যন্ত উনি তো জোর করে ক্ষমতা নিতে চান নাই, আর তখন আপনারা জোর করবেন ভাই ক্ষমতা নেন, উনি বলবেন পারবো না। এরকম পরিস্থিতি হবে তো যদি এরকম যায়। অতএব এই কারণে এখন মনে করি যত তাড়াতাড়ি ভোট হয়। সংস্কার পার্টি কি আমার কথার সাথে একমত? না।
সংস্কার পার্টি মনে করে সংস্কার করে হোক, আমিও তো রাজি আছি সংস্কার করে হোক, কিন্তু এরা যে সংস্কার করতে পারবে সে বিশ্বাসই করতে পারছি না। ওদের মধ্যে সংস্কার হোক আগে। ওদের মধ্যে সংস্কার হতে গেলে তো আর এক ঝামেলা, না কিছু যতগুলো উপদেষ্টা আছে তার 10টা বাদ দেবেন না 10টা রাখবেন। সংস্কারটা ইলেকশন করতে হলে মিনিমাম Minimum কিছু সংস্কার সংস্কার দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। ইলেকশন করতে হলে তো লাগবে ভাই, পুলিশ, মেনে না সিভিল করলে তো হবে না, আগের মতো চাই না তো আমরা। আপনার ইলেকশন প্রসিডিওর এগুলি তো করতে হবে বেসিক। আপনি ভালো ইলেকশন চাচ্ছেন, জি। তো ভালো ইলেকশন ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে না? এখন দেখেন উনি কি বলেছেন খেয়াল করতে, না না ভাই, মিনিমাম একটা সংস্কার, তারপরে নির্বাচন। এগুলো আমরা আরো আলোচনা করবো আপা আজকে। এখন এই যে মিনিমামটা করতে হবে সেটা তো আমরা বলছি, উনিও কি বলেছেন যতদূর আমরা একমত হব ততদূর করব। তো এটার জন্য আমার আলোচনার জন্য 3 মাস অপেক্ষা করতে হবে, কারণ আমি তো লিখিত দিয়েছি, যতগুলো পার্টি আছে সব লিখিত দিয়েছে না সংস্কারের প্রস্তাব, সেগুলো তাদের সামনে আছে তো। হ্যাঁ সবাই দিয়েছেন, আপনারা সবাই যে দিয়েছেন সেগুলো নিয়ে তার মধ্যে ধরেন 3000 প্রস্তাব আছে, তার মধ্যে 300 বের করতে পারবেন, যে এগুলো কমন সেগুলো করে ইলেকশন দিয়ে দেন, তাতে পুলিশ ঠিক করে দেন, সেগুলো করে আপনি সিভিল ব্যুরোক্রেসি ঠিক করেন, করতে এটাই একমাত্র ওয়ে। কিন্তু খেয়াল করেন যত তাড়াতাড়ি ভোট দেবেন তত যাদের ব্যাপারে সজাগ থাকার চেষ্টা করছেন তাদের সুবিধা হবে। বোঝেন কথা? জি সব কথা অত দেরিতে দেরিতে বললে আমার বিপদ আছে, সেটা বুঝতে হবে আপনাদেরকে। অতএব আপনি নিশ্চয়ই এটা করতে পারবেন যদি আপনি বলেন যে আপনার ঐক্যমত্য করবার জন্য এখন বিরাট অনুষ্ঠান করবার দরকার নেই, আপনি ওগুলো নেন, নিয়ে দেখেন, বলেন এই কোটা আমি কমন পেয়েছি, আরও কারো যদি কিছু যুক্ত করবার থাকে ঠিক আছে 15 দিন সময় দিলাম, দেন সেই 15 দিন পরেও আপনি বলেন এগুলো পেয়েছি আমি সংস্কার করে এত তারিখে ইলেকশনের ডেট ডিক্লেয়ার করে দিলাম। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। যদি আপনি গণতান্ত্রিকভাবে বেরোতে চান তাহলে এখন এর বাইরে আপনার কাছে কিছু নাই, তো এটাই করতে হবে। আর সেটার মধ্যে আপনি ওপেনলি বলেন আমি এই শাসন দেখতে চাই, এই দেশ দেখতে চাই, যেই পার্টি ভালো মনে করো, যেই পার্টিকে যোগ্য মনে করো তাকে ভোট দাও। এখন মার্কা দেখে ভোট দিও না, মানুষ দেখে ভোট দাও, তার কর্মসূচি দেখে ভোট দাও, ক্যাম্পেইনে নামেন। কারো বিরুদ্ধে বলবার তো দরকার নেই, ঠিকই কেউ কেউ বলেছেন যে আমার কারোর সাথে শত্রুতা করবার দরকার নেই, কাউকে ঠেকাবো সেই কাজ করবার দরকার নেই, কিন্তু একটা গুণের কথা বলছি, এইরকম একটা ইলেকশন চাই, এইরকম একটা রেজাল্ট চাই, এইরকম একটা ভবিষ্যৎ দেশ চাই। আমি জানি না যদি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়ে থাকি। এই ভিত্তিতে যত বেশি ডিসকোর্স হয়, এখন একটাই পথ আছে, এখন বিরাট মিছিল করে বিরাট অভ্যুত্থান করার কোনো সুযোগ তো নাই। এখন আপনাকে যেটা করতে হবে, ওই জন্যে বললাম দিলার আপার মতো মানুষের লাগবে এখন, যারা লেখাপড়া জানেন বোঝেন, ভাইদের মতো এই যে লেফটেন্যান্ট জেনারেল আমি